হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। হ্যাঁ, ভালো আমাদের থাকতে হবে, ভালো আমাদের রাখতে হবে, ভালো আমরা থাকবো, ভালো আমরা রাখবো, তাই তো? আজ কিন্তু সানডে, সানডে মানে স্পেশাল গেস্ট। আমরা কিন্তু এখন পার্শিয়াল লকডাউনে চলছি, কেউ কেউ বলছে আনলক। আজ যিনি আমার গেস্ট, তার নামটা আমি পরে বলছি, তার কিছু কাজের কথা আমি তোমাদের শেয়ার করছি। অনন্য অতুল প্রসাদ, পেইনফুল পেইন্টস, জীবন পথিক শৈলজানন্দ, কেন্দুলি হোলি জার্নি, গ্রামের নাম বীরসিংহ, এরকম আরও অনেক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে গেছিল। তার তৈরি করা কিছু সিরিয়ালের নাম আমি তোমাদের বলছি: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অগ্নিযুগ, এক্সেট্রা। আর তার করা ফিল্ম বন্ধু তোমার, শপথ, আগুনের পাখি। রাইট নাও অন দ্য ফ্লোর আছে কালবৈশাখী। আর এবছর মানে যেটা লাস্ট ইয়ার 2019-এ তার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যেটা গেল সেটা হচ্ছে ARC লাইট। কেউ কেউ হয়তো ভাবছো যে আমি কোনো অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেসের কথা বলছি। না, ইনি একজন ডিরেক্টর অরূপ কুমার দে। তাকে আমি অরূপদা বলে ডাকি। ভীষণ ভালো মনের মানুষ, ভীষণ ফ্রেন্ডলি। তোমরা যারা তাকে চেনো তো সবাই জানোই। আমি আমার কথা বলি, আমি খুব আড্ডা দিই তার সাথে। আমি তার বাড়িতে গিয়েও আমি আড্ডা দিয়ে এসেছি। ভীষণ ভালো একজন মানুষ। চলো সরাসরি চলে যাই আমার গেস্টের কাছে। আজকের পর্বটা প্রশ্ন উত্তরের, সবার খুব ভালো লাগবে। সবাই মতামত দিও। যাবার আগে বলবো ভেরি হ্যাপি গুড মর্নিং অ্যান্ড না, স্টে অ্যাট হোম বলবো না, কেন কি আমাদের সবার কাজে বেরোতে হচ্ছে। তাই বলবো সতর্কে থেকো, সাবধানে থেকো, আর একদম ভয় পেও না। একটু সাবধানতা অবলম্বন করে একটু সতর্কে থাকলে আমরা খুব শিগগিরই সেই ভাইরাস মুক্ত পৃথিবীটা আবার ফিরে পাবো। নমস্কার। আচ্ছা, এই যে 3-4টে স্টেজ গেল লকডাউনের, সেই স্টেজগুলোতে তুমি বাড়িতে কি করলে? বাড়ি থেকে কি একদমই বেরোনি? কিভাবে সময় কাটিয়েছো? লকডাউন পিরিয়ড আমার কাছে নয়, সকলের কাছেই খুব রিমার্কেবল। তবে আমার কাছে আরও বেশি করে। তার কারণ লকডাউন বলতে যেটা আমরা বুঝি, একেবারে বাড়ির মধ্যে নিয়ম নীতি মেনে গভর্নমেন্ট যা রুল বলছেন সেইভাবে সবটা পালন করে বাড়িতে থাকা ইত্যাদি। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে আমার লকডাউন পিরিয়ডটা সেভাবে একেবারেই কাটেনি। মোটামুটি মার্চের শেষ সপ্তাহ থেকে আমরা লকডাউনে ঢুকেছিলাম। একদিন কারফিউ লকডাউনের পরে তারপরে জেনারেল লকডাউন হয়। তো ওই মার্চের কটা দিন বাদ দিলে এপ্রিলের শুরু থেকেই আমাকে মোটামুটি নিয়মিত বাড়ির বাইরে যেতে হয়েছে। চেষ্টা করেছি যতটা নিয়ম মেনে বেরোনো যায়। তার কারণ আমার বাবা খুব অসুস্থ ছিলেন। অসুস্থ অবশ্য অনেক দিন ধরেই ছিলেন, কিন্তু ওই এপ্রিলের গোড়ার থেকে ওইটা মারাত্মকভাবে বাবার শ্বাসকষ্ট বাড়ে। আর সেই কারণে কখনো ওষুধ, কখনো অক্সিজেন,
কখনো বা হসপিটাল, অ্যাম্বুলেন্স এই সমস্তর মধ্য দিয়ে সময়টা কাটাতে হয়েছে। আর সেখানেই শেষ নয়, 10ই এপ্রিল আমার জীবনের পরম বন্ধু আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। এই ধরনের লকডাউন বোধহয় মানুষের জীবনে মাঝে মধ্যে খুব প্রয়োজন এই কারণে যে প্রত্যেকটা মানুষের যে আত্মবিশ্লেষণ, যে একটা ভাবনার মধ্যে থাকা, কারণ যারা শিল্পী, যারা ক্রিয়েটার, তাদের সবসময় একটা নিজস্ব ভাবনা বোধহয় খুব জরুরি। শুধু শিল্পী বা বলবো কেন, প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব ভাবনার একটা পেরিফেরি দরকার, যেটা বোধহয় লকডাউন না হলে আমরা অনবরত এত দৌড়ে বেড়াই। নিশ্চয়ই কাজের জন্য দৌড়ই, কিন্তু কাজের বাইরেও অকাজেও আমরা অনেক সময় দৌড়ই। তো সেই সবটার থেকে বেরিয়ে এসে, আমি বলছি না একদম টানা 2 মাস 3 মাস লকডাউন, সেটা কখনোই কাম্য নয়। আমার মনে হয় বছরের বোধহয় 2-3 দিন লকডাউন খুব প্রয়োজন, যে সময়টা মানুষ নিজেকে একটু ভাববে, মানুষ কে, আমার যারা পাশে আছেন তাদের আমার সত্যি কতটা প্রয়োজন, তাদের কতটা খোঁজ নেওয়া প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। আর এই লকডাউন পিরিয়ডে একটা জিনিস সরকার থেকে শুরু করে আমরা সবাই খুব বারবার বলছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে। আমার এইখানে একটা খুব বড় আপত্তি আছে। সোশ্যাল ডিস্টেন্স আমি একেবারেই এই শব্দটার প্রতি আমার খুব বলবো, আমি ব্যক্তিগতভাবে একেবারেই অ্যাকাস্টম নই। কারণ ছোটবেলা থেকে শুনে এসেছি আমরা যুথচারী জীব। তো সামাজিক দূরত্ব কেন হবে? যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে শারীরিক দূরত্ব। সামাজিক দূরত্ব যদি হয়েই যায় তাহলে তো আমরা অলরেডি মারা যাচ্ছি। অনেকের মধ্যে থাকবো, অথচ ঘটনাক্রমে আমাদের শারীরিক দূরত্ব, আমরা যেন অন্যের দ্বারা রোগাক্রান্ত না হই ইত্যাদি ইত্যাদি কারণে আমরা একটু সেফ সাইডে থাকবো, একটু নিয়ম নীতির মধ্যে থাকবো, যাতে আমাদের এই বিষয়টা ক্রমশ ছড়িয়ে না যায় ইত্যাদি। এখন যে ফেজটা আমাদের চলছে এটাকে কি বলবে, মানে 5th স্টেজ লকডাউন, না পার্শিয়াল লকডাউন, নাকি আনলক? না, পার্শিয়াল লকডাউন তো একেবারেই নয়। আর এটা তো 5th ফেজ কেন, আমার বললাম না, ওই শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরেছি, তো অনেকটা এদিক ওদিক ছুটে বেড়াতে হয়েছে। সুতরাং মোটামুটি 2nd ফেজ থেকেই আমার মনে হয়েছে পার্শিয়াল লকডাউন হচ্ছে, যদিও করে দুঃখজনক, হওয়া উচিত ছিল না। একদম প্রথমটা বাদ দিলে 2nd ফেজ থেকেই পার্শিয়াল লকডাউন শুরু হয়ে গেছে। তারপরেরটা আরও বেশি পার্শিয়াল হয়েছে। আর এখন তো কোনো লকডাউন নেই বলেই আমার মনে হয়। বরঞ্চ আমি বলবো, অন্য সময় মানুষের উত্তেজনা যতটা কম থাকে তার থেকে এখন অনেক বেশি। দোকান, বাজার ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গায় অকারণে প্রচুর ভিড়। তো সুতরাং আর আমাদের মধ্যে একটা বোধহয় কোথাও একটা ইয়ে আছে যে নিয়ম ভাঙার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে। যা কিছু নিয়ম সেটাকে ভাঙো। তো সেই জায়গা থেকেই আমার মনে হয় যে এটা একেবারেই পার্শিয়াল লকডাউন নয়, এটা একেবারেই আনলকের আবার 1-2 কি আমি জানি না, এগুলো যারা দিচ্ছেন, নাম দিচ্ছেন, আমার কাছে এটা একেবারেই টোটালি আনলক হয়ে গেছে। হ্যাঁ, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, কিছু কিছু জায়গায় আংশিক বন্ধ আছে, কিন্তু সবটা মিলিয়ে যেটা হচ্ছে সেটা একেবারেই সুখকর নয়। এটা আগামী দিনে ঈশ্বর না করুক আমাদের আবার 100% লকডাউনের মধ্যে যেতে হয়, সেরকম সিচুয়েশন যেন না হয়। তাই যদি সত্যি পার্শিয়াল লকডাউন হতো তাহলে হয়তো ভালো হতো। যতটুকু বেরোনো দরকার
কাজের জন্য বা ইত্যাদির জন্য, সেটা হলে ভালো হতো। কিন্তু অনেকে প্রয়োজনেও হয়তো লকডাউন না মেনে বেরোতে হচ্ছে। আমি তো নিজেই স্বীকার করলাম, আমার যেহেতু একটা সময় গেছে, আমাকে লকডাউনের কথা মাথায় রাখলেও আমাকে বেরোতে হয়েছে। তেমনি অনেকে খুব প্রয়োজনেও বেরোচ্ছেন, আবার অনেকে কতজন বেরোলো, কীরকম চলছে একটু দেখে আসি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কারণেও বেরোচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, সমস্ত নিয়মগুলো মেনটেন করে শুটিং করতে গেলে প্রোডাকশন কতটা হ্যাম্পার হবে, কিংবা ধরো ছোট ছোট যে প্রোডাকশন হাউসগুলো তারা কি করবে, তাদের প্রোডাকশনটা কী হবে, সে ব্যাপারে একটু বলো। প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কারণ আমি যেহেতু একজন পরিচালক, সুতরাং এই প্রশ্নটার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। এবং এই ভাবনাটা আমার মাথায় দীর্ঘদিন ধরেই চলছিল। যখন আমরা লকডাউন ফেজের ধারে কাছে আসিনি, তখন আমার বারবার মনে হচ্ছিল যে কীভাবে আমরা আমাদের কর্মজগতে ফিরতে পারবো, সবাই মিলে ফিরতে পারবো ইত্যাদি। তো দুটো বিষয়, একটা হচ্ছে যে আজকে আমি যখন এই আমার বক্তব্য রাখছি, সেটা হচ্ছে 6ই জুন 2020। এখন এই মুহূর্তে কিন্তু সরকারিভাবে একটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটা হচ্ছে যে ধারাবাহিকের শুটিং শুরু হবে, এবং শুরু হচ্ছে আগামী 10 তারিখ থেকে। আর ফিল্ম বা ওয়েব সিরিজের শুটিং বা অন্যান্য শুটিংয়ের বিষয়টা এখনও ঠিকঠাক রূপরেখা তৈরি হয়নি, সেটা আগামীকাল হওয়ার কথা। তো দুটো বিষয়, একটা হচ্ছে যে ধারাবাহিকের শুটিংয়ের সঙ্গে অ্যাকচুয়ালি ফিল্মের শুটিং বা অ্যাডের শুটিং এগুলোর একটু ডিফারেন্ট আছে। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু মূলত চলচ্চিত্র পরিচালক, তবে একটা সময় যেহেতু ধারাবাহিক করে এসেছি, সুতরাং সেটাও কিছুটা অন্তত মাথায় আছে। দুটোর শুটিংয়ের ফরম্যাট আলাদা, দুটোর প্রেজেন্টেশন ফরম্যাট আলাদা, দুটোর এক্সিকিউশন ফরম্যাট আলাদা, সবটাই আলাদা। তো নিয়ম নীতি তো মানতেই হবে, এখানে কোনো অন্যথা নেই। থাকলো গিয়ে নিয়ম নীতি, সরকারি নিয়ম, যে রুলস রেগুলেশন, এগুলো মেনে কিভাবে শুটিং হবে। প্রথমে বলি যে ধারাবাহিকের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমাদের মধ্যে বলা হয়েছে, সেটা হচ্ছে যে 35 হেডস নিয়ে শুটিং করা যাবে। তো এটা তো মানে একেবারে চিরকালের জন্য নয়, এটা কিছুদিনের জন্য। সুতরাং আসুন না, আমরা তো অনেকগুলো দিন কিছু না করে তো থাকলাম। সুতরাং কোথাও একটু ভাবনা চিন্তার ফারাক ঘটাই, একটু সেইভাবেই এগিয়ে যাই। তাতে আমার মনে হয় বাংলার ধারাবাহিকের দর্শক একটা অন্য আস্বাদন পাবেন। ওই যে প্রত্যেকটা মানে প্রায় দৃশ্যে দেখি অকারণে প্রচুর চরিত্র ভিড় করে আছে। আমি জানি আমার কথা শুনে অনেক শিল্পীরা মানে রাগান্বিত হবেন বা ইত্যাদি, কিন্তু আমি একেবারেই নিয়ম নীতির মধ্যে থেকে কাজ করতে গেলে কিভাবে করতে হবে সেইটায় আলোকপাত করছি। সেটা হচ্ছে যে কোথাও একটু হিসেব করে চিত্রনাট্য তৈরি করা, একটু এতদিন যা করে এসেছি তার থেকে একটু বেরিয়ে এসে অন্যভাবে ভাবনা করা, এটা আমার মনে হয় চাইলে সম্ভব। এবং তার জন্য একেবারে কিভাবে হবে সেটা প্রযোজক সংস্থা ভাববেন, প্রদর্শক চ্যানেল সংস্থা ভাববেন, এবং অবশ্যই পরিচালকের একটা বড় এখানে দায়িত্ব এসে যাবে, চিত্রনাট্যকারের বড় দায়িত্ব এসে যাবে, যে কিভাবে আমরা সেন্সগুলো অনেক বেশি কেটে নিতে হবে। খুব বেশি কম্পোজিট শটে যাওয়া যাবে না, তার ভালো দিক আছে, মন্দ দিক আছে। তো সেইভাবেই একটুখানি করতে হবে। এমন কোনো দৃশ্য এই মুহূর্তে রাখার দরকার নেই যেখানে খুব জেনারেল মাস নিয়ে একটা বিয়ের বাড়ির সিকোয়েন্স কি একটা মিটিং মিছিলের সিকোয়েন্স, এইগুলোকে আমরা আপাতত, হ্যাঁ এখানে প্রশ্ন আসবে তাহলে তো আমরা কি কম্প্রোমাইজ করছি? হয়তো করছি, কিন্তু কম্প্রোমাইজ তো আমরা প্রায় 3 মাস জীবনের সঙ্গে করলাম, তো আর কিছুদিনের জন্য করি। ইতিমধ্যেই অটো 2 জন থেকে 4 জন হয়ে গেছে, সুতরাং
সময়ের সঙ্গে সব কিছুর পরিবর্তন হবে, আমরা আবার মন খুলে নিজেদের মতন করে শুটিং করতে পারবো। এক্ষেত্রে হয়তো কিছু সংখ্যক শিল্পী কমিয়ে কাজ করতে হবে, কিছু সংখ্যক হয়তো টেকনিশিয়ানস কমিয়ে কাজ করতে হবে, কিন্তু আবারও বলছি সেটা খুব অল্প কয়েকদিনের জন্য আমার মনে হয়। আর সবটাই আমরা করতে পারবো যদি আমরা সুস্থ থাকি। ফিল্মের ক্ষেত্রে আমি বলবো, ফিল্মে কিন্তু চাইলে আমরা এইভাবে কাজটা করতে পারি। তার কারণ হচ্ছে ফিল্মে খুব বড় সিনস না হলে আমরা তো ওইভাবে মেকআপ রুমে আর্টিস্টদের সারাদিন করে ওইভাবে থাকার দরকার হয় না। এমনি খুব কম সংখ্যক শিল্প নিয়ে অনেক ছবি, অনেক সফল ছবি, অনেক ভালো লাগার ছবি তৈরি হয়েছে, এটা একটা হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে ইতিমধ্যেই আমরা জানি বেশ কয়েক বছর আগেই আমাদের মধ্যে একটা তৈরি হয়েছে যেটা কম বাজেটের ছবি, অর্থাৎ যারা এই ছোট হাউসের কথা বললেন, হাউস তো ওইভাবে হয় না, হাউসের মাপকাঠি হচ্ছে বাজেট কম না বাজেট বেশি। তো বাজেট যদি কম হয়, আমরা জানি 30 লাখের নিচে ছবি হলে আমরা কিন্তু 17 জন টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারি। এটা আমাদের ইতিমধ্যেই গৃহীত সিদ্ধান্ত। তো সুতরাং 17 জন টেকনিশিয়ান নিয়ে যদি আমরা কাজ করায় এতদিন অভ্যস্ত হয়ে গিয়ে থাকি, কিভাবে করেছি সেটা যারা বানাই তারা জানি। তো সেটা যদি করা যায়, তার সঙ্গে থাকলো গিয়ে 18 জন শিল্পী, সুতরাং মনে হয় ছবির ক্ষেত্রে, আর একটা ছবির ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট থাকে, ছবির ফ্লোরগুলো একটু অন্যরকম হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু অরিজিনাল ফ্লোরে গিয়ে, মানে অরিজিনাল বাড়ি, অরিজিনাল হসপিটাল, নার্সিংহোম ইত্যাদি ইত্যাদি, একটু আউটডোর, এই সমস্ত করালে হয় কি একটু ছড়িয়ে ছিটিয়ে থাকা যায়। আর সর্বোপরি দায়িত্ব তো অবশ্যই পরিচালক, প্রযোজক সংস্থা, কারণ ওখানে ফিল্মের ক্ষেত্রে তো চ্যানেল বলে কিছু আমরা পাচ্ছি না। তো সুতরাং আমাদের প্রডিউসার্স যারা আছেন, আমরা যারা মেকার আছি এবং ফিল্ম যারা শিল্পী আছেন, তারা সকলেই মিলে একটা ঠিক করে নিয়ে করা। কিন্তু আমি সর্বপ্রথমেই একটা জিনিসের বিপক্ষে যাব, যে ফিল্ম যেহেতু আমাকে কাল থেকেই করতে হবে এরকম বিষয় নয়। সুতরাং যদি মনে হয় যে আমি এই নিয়ম নীতির জালে আটকে গিয়ে কম্প্রোমাইজ করছি ছবির ক্ষেত্রে, আমি অ্যাজ এ মেকার সেই ছবি করতে বলবো না, কাল থেকে শুটিং করতে কখনোই বলবো না। হ্যাঁ, সিরিয়ালের ক্ষেত্রে একটা সময়ের সঙ্গে যে মুহূর্তে শুরু হবে চলবে, প্রতি মুহূর্তে সফটওয়্যার পৌঁছে দিতে হবে ইত্যাদি। ফিল্ম আমরা আরও কিছুদিন দেখি, আরেকটু বিপদ থেকে নিজেদের যদি দূরে নিয়ে যেতে পারি, আর যদি মনে করি হ্যাঁ আমি 5 জনের কাস্টিং করে একটা অসাধারণ ফিল্ম বানাতে পারবো, তাহলে তো কোনো সমস্যা নেই। আমরা অনায়াসেই এই রুলস রেগুলেশনের মধ্যে থেকে খুব ভালো ছবি, একটা কথা বলে না, ছবি তো অ্যাকচুয়ালি শুধুমাত্র সংখ্যা দিয়ে হয় না, মাথা দিয়ে হয়। অনেক সফল ছবি নির্মাতারা বানিয়েছেন, আমরা গোগ্রাসে সেই সমস্ত ছবি দেখি। তো আমরা পারি, আমরা চেষ্টা করলে ছবির ক্ষেত্রে অন্তত আমি বলবো পারি। আর যাদের মনে হবে যে না আমার একটা বিরাট ক্যানভাস লাগবে, আমার একটা বাজারে শুট করতেই হবে, তাহলে আমরা একটু ওয়েট করে যাই, আর কিছুদিন যাক, তারপর আমরা নিশ্চয়ই এই ধরনের ছবি করবো। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে প্রত্যেকে যাচ্ছি, তোমার কি মনে হয় নতুন করে কোনো ফাইন্যান্সার পাওয়া যাবে কি? মানে আমি বলতে চাইছি ফিল্মের পেছনে কেউ নতুন করে ইনভেস্ট করবে কি? এটা এই মুহূর্তের জন্য খুব প্রশ্নটা প্রাসঙ্গিক এবং ভাবনা। পুরনো স্ট্যাটিস্টিক্স বলছে যে 2019-20 আমাদের দেশের জিডিপি রেট ছিল অ্যারাউন্ড 4.5%, আর এন্টারটেনমেন্ট ক্ষেত্রে সেই রেটটাই ছিল 9%। দ্যাট মিনস ডাবল। সুতরাং এটা কিন্তু খুব আশাব্যঞ্জক যে এন্টারটেনমেন্ট খাতে যারা ইনভেস্টার, যারা ফিনান্সার, তারা ইনভেস্ট করবার একটা আগ্রহ এই দেশের ক্ষেত্রে রাখেন। এইবারে আমরা এপ্রিল থেকেই লকডাউনে রয়েছি, সুতরাং একটা অলরেডি 3 মাস আমরা একটা ব্যাড প্যাচ টাইমে গেলাম। তো এর পরে ইনভেস্টাররা ইনভেস্ট করতে আসবেন কি না
এটা বোধহয় সময়ের জন্য একটু তুলে রাখা দরকার। তার কারণ হচ্ছে যে নতুন করে ইনভেস্ট তো একটা পার্ট। আমার যে প্রশ্নটা আরও বেশি আমার কাছে খুব চিন্তার কারণ, সেটা হচ্ছে যে ছবিগুলো অলরেডি একেবারে রেডি অথবা পোস্ট প্রোডাকশন ইজ রানিং, সেইগুলোর রিলিজের ক্ষেত্রে কি হবে। তার কারণ হচ্ছে আমি একটা 100 টাকা অলরেডি ইনভেস্ট করে বসে আছি। যারা ইনভেস্টার তারা তো রোল অফ দ্য মানি দেখবেন। তো সুতরাং সেইটা কখন তারা ফেরত পাবেন, কিভাবে পাবেন, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা ভাবছি নেক্সট ফ্লোরের কথা, ফ্লোর তো আছি, ফ্লোরে গেলে নিশ্চয়ই হবে, কিন্তু যদি সত্যি তাদের অ্যাঙ্গেলে ভাবি তাহলে আমি ভাববো আগে তাদের যেটা ইনভেস্ট হয়ে আছে সেইখান থেকে রিটার্নটা তারা কীভাবে বেস করবেন। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে, যদি গভর্নমেন্ট সমস্ত হাউসগুলোকে খুলতে পারেন যেখানে আবার ছবি হবে, নট অনলি হাউস, সমস্ত সেক্টরগুলো যেখানে যেখানে ফিল্ম এক্সিবিট হতো যে অ্যাঙ্গেলে যে প্ল্যাটফর্মে, সেইখান থেকে যদি ইনভেস্টররা টাকাটাকে ঘুরিয়ে আনতে পারেন তাহলে কোথাও কখনো কিন্তু এইটা ব্যারিয়ার হবে না যে সিচুয়েশন ইজ ব্যাড, সুতরাং আমি আর ইনভেস্টমেন্ট করবো না এন্টারটেনমেন্ট। কারণ অ্যাকচুয়ালি তো শুধুমাত্র এন্টারটেনমেন্ট সেক্টরেই লকডাউন হয়নি, সবগুলো ক্ষেত্রে হয়েছে। অনেকে এটা বলছেন যে এন্টারটেনমেন্ট তো অনেক পরে, আগে তো তো এন্টারটেনমেন্ট অবশ্যই পরে নিশ্চয়ই, কিন্তু এন্টারটেনমেন্টের সঙ্গে যারা জড়িয়ে আছেন, যাদের এটা প্রফেশন, যাদের রুচি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, একটা স্কুল টিচার, একটা ডক্টর আর একজন ক্যামেরাম্যানের মধ্যে কোথাও ফারাক নেই। প্রত্যেকে তার সার্ভিসটা প্রোভাইড করে তার ফ্যামিলিকে চালান। সুতরাং এরকমভাবে কোথাও কখনো সরিয়ে রাখা যাবে না এন্টারটেনমেন্ট সেক্টরও এখন তাকে তুলে রাখো, এরকম ভাবার কোনো কারণ নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমরা বরঞ্চ সেটা নিয়ে ভাবি ইনভেস্টেড পার্টটা আগে উঠে আসুক তাদের, তাহলে অটোমেটিক্যালি তারা আবার ইনভেস্টমেন্টে আসবেন। আর সিরিয়ালের ক্ষেত্রে তো এই জিনিসটা নয়, সিরিয়ালের ক্ষেত্রে এক্সিবিটটা অনেক ইজি, অন্তত মানে এই পিরিয়ডে সিরিয়ালের শুটিং পার্টটা যেমন কঠিন তেমনই আবার এক্সিবিট পার্টটা অনেক ইজি, কারণ সেখানে কোনো নিয়ম নীতির ওই প্রবলেমটা নেই। ফিল্মের ক্ষেত্রে যেহেতু ফিল্ম হলে গিয়ে ছবিটা দেখার প্রশ্ন, কারণ ফিল্ম তো শুধুমাত্র ওই এখন যে সমস্ত আদার্স প্ল্যাটফর্ম হয়েছে তার জন্যই তো ফিল্ম মেকিং হয় না। ফিল্মের যত যাই হোক, ফিল্মের মেন সেক্টর হচ্ছে আমাদের পর্দা। সুতরাং এই দুটোর ক্ষেত্রে দুটো রকম আছে। সুতরাং সিরিয়ালে ইনভেস্টাররা আসবেন, বানাবেন, শুধু মেকিংটা একটু নিয়ম নীতি মেনে করতে হবে, ওইখানটা খুব কঠিন। তারপর অটোমেটিক্যালি এক্সিবিট হবে এবং এক্সিবিট হলে রিটার্ন আসবে ইত্যাদি। আর স্টপ গ্যাপ কিছু ছবি ওই ডাবিং করে চালাচ্ছিল, সেগুলো একেবারে একদম স্টপ গ্যাপ বিষয়। যেহেতু সফটওয়্যার নতুন ছিল না, নতুন সফটওয়্যার আসলে কোনো চ্যানেলই ডাবিং করে তার মানে টাইম ডিউরেশন ঘটাতে চায় না। আর পাবলিকও কখনোই ওই হ্যাঁ বলবো আর না শুনবে এই জিনিস দেখতে আগ্রহী নয়। সুতরাং এগুলো খুচরো চিন্তা, আমাদের এসব নিয়ে ভাবার কোনো কারণ নেই। ইনভেস্টারও আসবেন, ছবিও হবে, সিরিয়ালও হবে, সবটাই হবে। আমরা আবার আগের মতনই কাজ করব, শুধু একটু নিয়ম নীতি মেনে, যাতে ফ্লোরের কনিষ্ঠতম আর্টিস্টই হোক আর কনিষ্ঠতম টেকনিশিয়ান বন্ধুই হোক, কেউ যেন অসুস্থ না হয়ে বাড়ি ফেরেন, বা সেই সমস্ত কারণে আবার যেন আমাদের ফ্লোরটা না বন্ধ হয়ে যায়। এই সময় সবাই কি কাজ পাবে? শোনা যাচ্ছে 60-65 যাদের এজ একটু সিনিয়র হয়েছে কিংবা শিশু শিল্পী, তাদেরকে অ্যাভয়েড করা হচ্ছে। তো তারা কি কাজ পাবে না এই মুহূর্তে? আমাদের কাছে কি এরকম কোনো খবর ছিল যে যতদিন করোনা আসেনি, লকডাউন হয়নি, সবাই কাজ পেয়েছিল? পায়নি। কোনোদিনই সমস্ত টেকনিশিয়ান বন্ধুরা কাজ পান না, সমস্ত শিল্পী বন্ধু কাজ পান না।
কাজ পান তারাই যারা কাজটা ঠিকঠাক করে করেন এবং যারা কাজের মধ্যে থাকেন ইত্যাদি ইত্যাদি। সুতরাং এরকম কোনো শর্ত তো হতে পারে না। আর যারা কাজ করতেন তারা নিশ্চয়ই কাজ করবেন। সুতরাং এটা আর থাকলো গিয়ে ওই চাইল্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং যারা অ্যাবভ 65, দেখুন সরকার তার একটা রুলস রেগুলেশন নিশ্চয়ই করেছেন। এটা নিয়ে ইতিমধ্যে অনেক হইচই হয়েছে, অনেক চ্যানেলে নাকি কিছু প্রণম্য শিল্পীদের বাদ টাদ ইত্যাদি বলা হয়েছে, সেই নিয়েও প্রচুর হইচই হয়েছে। আমার মনে হয় শিশু শিল্পী বাদ গেলে বাংলা সিরিয়াল কটা থাকবে একটু ভেবে দেখতে হবে। কারণ খুব দুঃখজনকভাবে হলেও এইটা আমি অনেক দিন ধরে এটা অনেককে প্রশ্ন করেছিলাম যে প্রত্যেকটা সিরিয়ালই এত বাচ্চা কেন। কারণ তার উত্তরে একজন বলেছিলেন বাচ্চাদের টিআরপি ভালো হয়, বাচ্চাদের সবচেয়ে বেশি মানুষ দেখে। তো সুতরাং যে সিরিয়ালে হিরোই একজন বাচ্চা, সেই সিরিয়ালের যদি সেই চাইল্ড অ্যাক্টরকে বাদ দেওয়া হয় তাহলে তো আপাতত সিরিয়ালটা বন্ধ থাকবে। সুতরাং এই প্রশ্নটার কোনো মানে হয় না। থাকলো গিয়ে যেটাতে লিড কাস্ট কোনো চাইল্ড অ্যাক্টর নয়, সেক্ষেত্রে অবশ্যই শিশু শিল্পীকে বাদ দেওয়া আপাতত উচিত। বাদ দেওয়ার কথাটা আমি বলবো না, আমি উইথড্র করলাম, বাদ দেওয়ার প্রশ্নই আসছে না। সেই শিশু শিল্পীর যারা অভিভাবক আছেন তাদের করতে পাঠানো উচিত নয়। তার কারণ হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সরকার কেন বলেছে, সরকার বলেছেন এই কারণে যে এই দুটো ক্লাসের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারের প্রশ্ন আছে ইত্যাদি। সেই ইমিউনিটি পাওয়ারটার জন্যই বলেছেন। সুতরাং কিছুদিন যাক, যেখানে খুব প্রয়োজন নেই শিশু শিল্পীকে নেওয়ার সেখানে আমরা সেই সিনে শিশু শিল্পীকে নাইবা রাখলাম। আর বয়স্ক শিল্পীদের বাদ দিয়ে ধারাবাহিকের ক্ষেত্রে কতটা কি হবে সেটা আমার মনে হয় প্রযোজক সংস্থাদের খুব গভীরে ভাবতে হবে। অনেক বয়স্ক শিল্পী হয়তো নিজেরাও কাজ করতে একটু দ্বিমত প্রকাশ করবেন, আবার অনেকে না আমি কাজ করতে রাজি আছি, এরকমও অনেক শিল্পী আছেন। সুতরাং এক্ষেত্রে একটু ভাবতে হবে। আর সেই কারণেই আমি যেটা আগেই বলেছি যে বিটুইন দ্য ফ্লোরস অ্যান্ড মেকআপ রুম, ওই জায়গাটাকে কিন্তু প্রত্যেকটা ফ্লোরের ক্ষেত্রে এইখানে একটা কস্ট জড়িয়ে আছে, যাতে তারা সঠিকভাবে ওই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যে শুটিংটা হবে সেই সময়টা তারা যেন থাকতে পারেন। আর বয়স্কদের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্টের প্রশ্ন আছে, তারা সবাই তো খুব মানে সব ব্যাপারে স্বাবলম্বী নন। তো সুতরাং সমস্ত কিছু দেখে নিয়ে করা উচিত। আর যদি আপাতত যতদিন আরেকটু আমরা বিপদের থেকে আরেকটু দূরে সরতে না পারছি, একটু যদি মানে যতটা সম্ভব তাদেরকে একটু সেই সাপোর্টটা দিয়ে কাজ করানো যায় আমার মনে হয় ভালো হবে। আর সরকার প্যারালালি একটা জিনিস বলেছেন যে যারা প্রযোজক সংস্থা আছেন বা যারা আছেন তারা সমস্ত কিছু ভাববেন দেখে। আর একটা জিনিস আমি দেখলাম, আমি জানি না এই সত্য, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ফিল্মে তারা দেখবেন যে বয়স্ক শিল্পীদের নাকি একটা করে দিতে হবে, যে রাইট আপ দিতে হবে যে তিনি অসুস্থ নন। আমার মনে হয় এই রাইট আপটা কেন শুধুমাত্র বয়স্ক শিল্পীদের, এটা প্রত্যেকের হওয়া উচিত। কারণ কেউ আমরা জানি না কার ইমিউনিটি পাওয়ার কি, কার কি কন্ডিশন। সুতরাং যে সমস্ত শিল্পী আজকে যে অ্যাটাক নয়, সেই কাল যখন আজ প্যাকআপের পরে বাড়ি যাবেন, কাল সকালে যখন আবার কল টাইমে ঢুকবেন, তিনি কিভাবে ঢুকবেন আমরা জানি না। সুতরাং প্রত্যেকটা শিল্পী প্রতিদিনের একটা নির্দিষ্ট নিয়মানুযায়ী একটা চেক আপের মধ্য দিয়েই যাওয়া উচিত, এটা আমার মনে হয়। শুধুমাত্র বয়স্ক শিল্পীরা লিখিত দেবেন যে আমি অসুস্থ নই, আর বাকিরা সেই লিখিত ঊর্ধ্বে, করোনা কাউকে মাফ করে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই মুহূর্তে বিগ ব্যানারের যে ছবিগুলো হয় কি বিগ বাজেটের যে ছবিগুলো হয়, তারা কি এই মুহূর্তে আউটডোর শুটিং করবে? এ ব্যাপারে একটু বলো। বিগ বাজেট ফিল্মের আউটডোর, দেখুন
আউটডোর তো শুধুমাত্র বিগ বাজেটের ছবি বা স্মল বাজেটের ছবি আউটডোর করে না এরকম তো বিষয় নয়। প্রশ্নটা হচ্ছে হয়তো এরকম যে এই লকডাউন পিরিয়ড কাটিয়ে বা এই যে ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই পিরিয়ডে আমরা আউটডোর করতে যাব কি না। আমি একেবারেই উত্তরে এক কথায় বলবো না। তার কারণ হচ্ছে আউটডোর করলে আমরা দেশে করব, নিজের রাজ্যে করব, দেশে করব বা বিদেশে গিয়ে করব ইত্যাদি। তো এটা উপযুক্ত সময় নয়। আর বড় বাজেটের ফিল্মের ক্ষেত্রে তো একেবারেই নয়, কারণ সেখানে তাদের কাস্ট ক্রিউজ এত সংখ্যক বেশি থাকে, সেখানে তো এমনি এই 35-এর ব্যারিয়ার্স থাকবে না। আউটডোরে গেলে ন্যাচারালি টেকনিশিয়ান বেড়ে যায়, সবটাই বেড়ে যায়, গাড়ি ঘোড়া ইত্যাদি, তার ড্রাইভার, তার অমুক তুসুক ইত্যাদি, লাইট সবটাই বেড়ে যায়। তো সুতরাং তার সঙ্গে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে লোকাল পিপলের একটা চাপ, যেটা আমার মনে হয় একেবারেই এই মুহূর্তে আমাদের যাওয়া উচিত নয়। আমরা আগামী দিনে নিশ্চয়ই এই সংক্রমণ থেকে সম্পূর্ণরূপে যখন মুক্ত হব, সরকার যখন বলবেন যে হ্যাঁ আমরা একেবারে মুক্ত, তখন আমরা বোধহয় ঠিক করব। আদারওয়াইজ এই মুহূর্তে একদম কাছাকাছির মধ্যে ওই নিজেদের মধ্যে যদি কোনো আউটডোর খুব প্রয়োজন হয় তাহলে করা ভালো, কিন্তু ওই রাজস্থানের কোনো ফোর্টে গিয়ে এখন দাপাদাপি করার কোনো দরকার নেই, এটা আমার মনে হয়। কারণ দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল টাইম, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে আমার বিশ্বাস এই মুহূর্তে সরকারি যে পারমিশন, অ্যাডমিনিস্ট্রেশনের যে পারমিশন, সেটাও পাওয়া যাবে না বা তাদেরও দেওয়া উচিত নয় বলেই আমার মনে হয়। সুতরাং কারণ আমরা সুস্থ থাকলে না অনেক কিছু করতে পারবো, অনেক কিছু। সুতরাং একবারে গেল রথ তুলে এখনই সবটা করতে হবে, লাউও খেতে হবে, কুমড়োও খেতে হবে, বেগুনও খেতে হবে, সব খেতে হবে একদিনে, ওই বাজারে ভিড় করার মতন আমরা নাই বা করলাম। একটু অপেক্ষা করি, সবটাই স্বাভাবিক হবে, তারপরে আমরা করব।